হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বরের জন্য বা এটা 20তেও আসতে পারে। নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্যে কিভাবে একটি বিশাল ও দীর্ঘস্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়েছিল। অর্থাৎ স্পেনের যে সামুদ্রিক অভিযান, সেই সামুদ্রিক অভিযানের কথা এখানে বলা হচ্ছে। দেখো, এক্সপ্লেইন হাউ দ্য স্প্যানিশ এম্পায়ার ইন দ্য নিউ ওয়ার্ল্ড বিকাম দ্য ভাস্ট অ্যান্ড সেটেলড মিনিং কমিউনিটি, হাউ ডিড দ্য আমেরিকান গোল্ড অ্যান্ড সিলভার আফটার দ্য ইউরোপিয়ান ইকোনমিক লাইফ। মানে নতুন বিশ্বে যে খনি ভিত্তিক স্বর্ণ এবং রৌপ্য ভিত্তিক যে খনি ভিত্তিক যে সাম্রাজ্য তৈরি করেছিল স্পেন, তার উপরে এটি 20 নম্বরের বা 10 নম্বরে তোমাদের দুটো ক্ষেত্রেই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আমি এখানে 20 নম্বরের নিয়ে আলোচনা করছি। সেই প্রশ্নটি নিয়ে যে উত্তরের যে প্রপার অনার্স লেভেলের যে অ্যান্সার, সেই অ্যান্সারটি কিন্তু আমি তোমাদের সামনে এখন এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরবো। দেখো, তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই প্রশ্নটির উত্তর দিতে বাকি ছিল, তাই এখন এই ভিডিওর মধ্যে দিয়ে এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর এছাড়াও প্রয়োজন হয়ে থাকে, তোমরা নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সেই প্রশ্নের উত্তরটি খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। তো চলো শুরু করি। দেখো, এই উত্তরটি কিভাবে তোমরা লিখবে। পঞ্চদশ শতকের ইউরোপের ইতিহাসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ইউরোপের সম্প্রসারণ। পর্তুগাল ও স্পেনের পরিচালনায় ইউরোপের নাবিকরা ভৌগোলিক অভিযানের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানে ইউরোপীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার সূচনা করেন। আরাগন, কাস্তিল, গ্রানাডা, নাভারা, আইবেরীয় উপদ্বীপের এই 4টি প্রদেশ নিয়েই স্পেন আত্মপ্রকাশ করে। কাস্তিলের রানী ইসাবেলা ও আরাগনের রাজা ফার্দিনান্দ 1469 খ্রিস্টাব্দে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এই দুটি প্রদেশ পরস্পরের সঙ্গে যুক্ত হয়, নাভারে বশ্যতা স্বীকার করে এবং গ্রানাদাতে মুরদের বিরুদ্ধে নতুন করে ধর্মযুদ্ধ পরিচালিত হয়। এইভাবে আবির্ভাব ঘটেছিল স্পেনের। উল্লেখ্য, ফার্দিনান্দ ইসাবেলা স্পেনের ভৌগোলিক অভিযানগুলির পৃষ্ঠপোষকতা করেন। এই পর্যন্ত ছিল এর ইন্ট্রোডাকশন। পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে। তবে মনে রাখা দরকার যে পর্তুগালের সঙ্গে স্পেনের ভৌগোলিক অভিযানের একটা মৌলিক পার্থক্য ছিল। পর্তুগালের ন্যায় স্পেনের অভিযানগুলি পূর্ব পরিকল্পিত ছিল না এবং স্পেনের ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠার পশ্চাতে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না। তথাপি স্পেন ভৌগোলিক অভিযানের সর্বাধিক সাফল্য পেয়েছিল এবং তারা নতুন বিশ্ব আবিষ্কার করেছিল। প্যারা করে দেখো, স্পেনের ভৌগোলিক অভিযান সমূহ দুটি পর্যায়ে বিভক্ত। 16 শতকের দ্বিতীয় দশক পর্যন্ত সম্পন্ন অভিযানগুলি এজ অফ প্রফেশনাল এক্সপ্লোর এবং 1520 থেকে 50 খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত অভিযান সমূহ এজ অফ কনকুয়েডাটার নামে পরিচিত। মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং এশিয়াতে স্পেনের নেতৃত্বে ভৌগোলিক অভিযান পরিচালিত হয়েছিল। পরের প্যারা দেখো, যে অভিযানগুলি পরিচালিত হয়েছিল তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো ক্রিস্টোফার কলম্বাসের অভিযান। 1492-তে তিনি পৌঁছান সান সালভাদর, বর্তমানে যেটি কিউটা হাইতি দ্বীপপুঞ্জ। পরে তিনি যান ওয়েস্ট ইন্ডিজ, হন্ডুরাস, কোস্টারিকা। যদিও তার ধারণা ছিল তিনি ভারতবর্ষে পৌঁছেছেন। প্যারা করে দেখো, আমেরিকা ভেসপুচি 1497 থেকে 1503 এক নতুন জগৎ আবিষ্কার করেন এবং তার নামানুযায়ী এর নামকরণ হয় আমেরিকা। তিনি প্রায় সমগ্র দক্ষিণ আমেরিকা অভিযান পরিচালনা করেছিলেন। 1513-তে বালবোয়া প্রথম প্রশান্ত মহাসাগর আবিষ্কার করেন এবং দক্ষিণ ও উত্তর আমেরিকার যে বিভাজন দারিয়ান প্রণালী আবিষ্কার করেন। 1519-তে ম্যাগেলান ফিলিপিন্সে পৌঁছান এবং তিনিই সর্বপ্রথম ব্যক্তি যিনি সমগ্র পৃথিবী সমুদ্রপথে ঘুরেছিলেন। প্যারা করে দেখো, এখান থেকে প্যারা করবে। এর পরবর্তী পর্যায়ে অ্যাকচুয়ালি তোমরা যেখানে যে নাম্বার করা আছে সেই নাম্বার অনুযায়ী এক একটা করে প্যারা করবে। এখানে অনেক ছোটো ছোটো করে পার্ট করে করে লেখা আছে, তোমরা কিন্তু একটু জয়েন করে করে লিখবে। যেমন এখান থেকে 3 নম্বর প্যারা শুরু হচ্ছে। এর পরবর্তী পর্যায়ে এজ অফ কনকুয়েডাটার এবং এই পর্যায়ে স্পেন অ্যাজটেক ও কার্টেজ সভ্যতা দখল করে ধ্বংস করেন। 1530 সালে পিকজারো ও ইনকা সভ্যতাকেও প্রায় ধ্বংসায়িত করা হয়। 1700 খ্রিস্টাব্দের মধ্যে স্পেনের দখলে আসে নিউ মেক্সিকো, টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া প্রভৃতি অঞ্চল।
ভৌগোলিক অভিযানের মাধ্যমে, একই সাথে লিখবে ভৌগোলিক অভিযানের মাধ্যমে স্পেনের বিজিত উপনিবেশগুলিতে জমির মালিক অভিজাত সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। ষোড়শ শতকে স্পেনও অনুরূপ সামাজিক বিন্যাস লক্ষিত হয়। বিভিন্ন উপনিবেশে বড় আয়তনের জমিদারিগুলিকে এনকোমিন্ডাস বলা হতো। কমেন্ডাস এক ধরনের ট্রাস্টিশিপ, যার ছাড়পত্র রাজার কাছ থেকে পাওয়া যেত। এই এনকমেন্ডাস থেকেই আবির্ভাব ঘটেছিল হ্যাসিন্ডা। এই অভ্যন্তরে সামন্ততন্ত্র এবং প্রাক পুঁজিবাদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। স্পেনীয় উপনিবেশগুলি এক অর্থে ছিল স্বনির্ভর ও বিভিন্ন উপনিবেশের মধ্যে আর্থিক আদান প্রদান চলত। স্পেনে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ও বিপন্ন অর্থনীতি এভাবে কিছুটা স্বস্তি পায়। স্পেনের ভৌগোলিক অভিযানগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই আমেরিকা আবিষ্কার। 1492 সালে কলম্বাসের অভিযান সমসাময়িক কালে তেমন প্রভাব বিস্তার করতে পারলেও পরে অবশ্য বিশ্ব ইতিহাসে এর প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনেক সময় বলা হয় আমেরিকা আবিষ্কারের মধ্য দিয়ে ইউরোপের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা হয়েছিল। কার্ল মার্কস মনে করেন আমেরিকা আবিষ্কার ইউরোপে পুঁজিবাদের বিকাশ এবং সামাজিক পরিবর্তনে মুখ্য ভূমিকা নেয়। ওয়াল্টার প্রেসকটওয়ে বলেছেন, পঞ্চদশ শতকে আমেরিকা আবিষ্কারের পরবর্তী পর্যায়ে ইউরোপ ছিল মেট্রোপলিস এবং আমেরিকা ছিল ইউরোপের গ্রেট ফ্রন্টিয়ার। দেখো এরপরে দেখো 4 নম্বর লেখা আছে, অর্থাৎ এখান থেকে তোমাদের 4 নম্বর প্যারাটি শুরু হচ্ছে। প্রথম দিকে সামুদ্রিক অভিযানগুলির লক্ষ্য ছিল ব্যক্তিগত মুনাফা, কিন্তু ক্রমশই উপনিবেশের খনিজ সম্পদ সামুদ্রিক অভিযানে এক নতুন মাত্রা দেয়। এ প্রসঙ্গে ষোড়শ শতকে স্পেনের পেরু ও মেক্সিকো জয় উল্লেখ্য। আমেরিকার সোনা রূপার পাশাপাশি পেরুর রূপোর খনির উপর যে আধিপত্য স্পেন প্রতিষ্ঠা করে, তার ফলে স্পেনের অর্থনীতি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। প্রতিটি উপনিবেশের একমাত্র লক্ষ্য ছিল স্পেনের স্বার্থকে রক্ষা করা। উপনিবেশ থেকে প্রাপ্ত রাজস্ব জমা পড়ত স্পেনে। উপনিবেশগুলির বাণিজ্যের উপর স্পেনের পূর্ণ কর্তৃত্ব থাকত, এমনকি আঞ্চলিক অর্থনীতিও স্পেনের স্বার্থে ব্যবহৃত হতো। আমেরিকা থেকে প্রাপ্ত সোনা ইউরোপের মুদ্রার যোগান বৃদ্ধি করে। এইভাবে আমেরিকা ইউরোপের অভ্যন্তরীণ বাণিজ্যকে বৃদ্ধি করেছিল। এই প্রসঙ্গে মনে রাখতে হবে উপনিবেশগুলিতে খনি বা হ্যাসিন্ডার প্রধান ভিত্তি ছিল কৃতদাস। 1503 খ্রিস্টাব্দে স্পেনের রানী ইসাবেলা উপনিবেশবাসীদের স্বাধীন বলে ঘোষণা করেন, অথচ উপনিবেশের অর্থনীতি শোষণের জন্য প্রয়োজন ছিল কৃতদাসের। এই কারণে হ্যাসিন্ডা মানে স্পেনের জমিদারিগুলিতে দাস ও সামন্ততন্ত্রের মধ্যে একটা সামঞ্জস্য সাধন করা হয়েছিল। পরের প্যারা দেখো, এখানে একটু পর্তুগাল সম্পর্কে একটা প্যারা লেখা হয়েছে। পর্তুগালের সাথে একটা তুলনা করা হচ্ছে এখানে। পঞ্চদশ শতকে পর্তুগিজদের সামুদ্রিক অভিযানের মূল লক্ষ্য ছিল সোনা, যদিও তারা পৌঁছেছিল মশলা বাণিজ্যের উৎসে, মানে ভারতবর্ষে এসেছিল। কিন্তু স্পেনীয়রা মশলা ও স্বর্ণ বাণিজ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিকল্প পথের সন্ধানে সামুদ্রিক অভিযান পরিচালনা করেছিল। কিন্তু পরিবর্তে তারা আবিষ্কার করলেন নতুন মহাদেশ, যার সঞ্চিত সোনার উপর পরিমাণ ছিল অকল্পনীয়। ফলত পর্তুগিজরা যেখানে উপনিবেশগুলিতে বাণিজ্যিক ঘাঁটি নির্মাণ করে ক্ষান্ত ছিলেন, সেখানে স্পেন নতুন বিশ্বে রূপান্তরিত হয় ভাস্ট অ্যান্ড সেটেলড মিনিং কমিউনিটি। এরপরে দেখো বলা হচ্ছে কি, প্রথম দিকে স্পেন ও পর্তুগালের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পরবর্তীকালে দুটি দেশ এক যোগসূত্রে আবদ্ধ হয়, কারণ আমেরিকায় প্রাপ্ত সোনা প্রাচ্যের মশলার জন্য ব্যয় করা হতো। বস্তুতপক্ষে এশীয় অঞ্চলে ইউরোপীয় বাণিজ্যের ভিত্তি ছিল পশ্চিমের মূল্যবান খনিজ সম্পদ। তারপরে দেখো প্যারা করে লক্ষ্য করলে দেখা যাবে স্পেনের সামুদ্রিক অভিযান পরিচালিত অঞ্চলগুলিতে সোনা ও রূপোর প্রাচুর্য ছিল। একই সঙ্গে তারা শ্রমের যোগান নিশ্চিত করতে চেয়েছিলেন। সুতরাং নতুন বিশ্বে স্পেনের অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল মূল্যবান ধাতু নিষ্কাশন। এই অর্থনীতির উপর ভিত্তি করেই আমেরিকাতে স্পেনের রাজনৈতিক ও সামাজিক জীবন নির্ধারিত হয়েছিল। পরে প্যারা দেখো, অ্যাজটেক ও ইনকা সভ্যতার উপর স্পেনের আধিপত্য প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা ছিল অর্থনৈতিক কর্মকাণ্ডের চূড়ান্ত পর্যায়ে। মাত্র 15 বছরের মধ্যে স্বর্ণ রৌপ্য সমৃদ্ধ ওই সমস্ত অঞ্চল স্পেনের হস্তগত হয়। সোনা ও রূপোর খনির উপর স্পেনের আধিপত্য প্রতিষ্ঠার ফলে তা নিষ্কাশনের জন্য নতুন প্রযুক্তি ব্যবহৃত হতো। এইভাবে ষোড়শ শতকে প্রচুর মূল্যবান ধাতু ইউরোপের বাজারে প্রবেশ করেছিল। 1503 থেকে 35 খ্রিস্টাব্দ পর্যন্ত আমদানিকৃত ধাতুর মধ্যে সোনার পরিমাণ ছিল বেশি। 1535-এর পর থেকে রূপো সোনার স্থান দখল করে। পরের প্যারা দেখো, সোনা ও রূপোর আমদানির ফলে ইউরোপের মুদ্রাস্ফীতি দেখা দেয়, পণ্যের দাম বাড়তে থাকে। ষোড়শ শতকে এই ঘটনাকে মূল্য বিপ্লব বলা হয়। স্বভাবতই এই নতুন সম্পদের আগমনের ফলে ইউরোপের সমাজে অর্থনীতি আরও শক্তিশালী হয়।
অনেকে মনে করেন এইভাবে ইউরোপ দ্য প্রিমিটিভ অ্যাকুমুলেশন অফ ক্যাপিটালিজম বা ক্যাপিটাল শুরু হয়, যার উপর ভিত্তি করে ইউরোপ একটি পুঁজিবাদী রাষ্ট্রে রূপান্তরিত হয়। এর সঙ্গে যুক্ত ছিল সামাজিক বৈষম্য, দ্বন্দ্ব, আর এইভাবেই ইউরোপ ক্রমশ রূপান্তরিত হচ্ছিল। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে পরিবর্তনের গতি ছিল মন্থর। সামুদ্রিক অভিযানের মধ্য দিয়ে ইউরোপীয়দের জগৎ সম্পর্কে যে নতুন ধারণা তৈরি হয়েছিল তাও অসম্পূর্ণ ছিল। এই কারণে এইচ.ডি. প্যারি সামুদ্রিক অভিযানের প্রাথমিক পর্যায়কে টেন্টাটিভ বা পরীক্ষণ পর্যায় বলেছেন, এবং যেহেতু এটি পরীক্ষণ পর্যায়, প্যারি তাই সামুদ্রিক অভিযানকে রিকনসাসনেন্স আখ্যা দিয়েছেন। তো এই ছিল স্পেনের সামুদ্রিক অভিযান। এটি খুব তথ্যবহুল লেখা, একদম পারফেক্ট অ্যান্সারটা অনার্স লেভেলের একটা নোটস তোমাদের সামনে তুলে ধরলাম। এটা লিখলে তোমরা ভালো নাম্বার পাবে। তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমাদের লাস্ট মিনিট সাজেশনও দিয়ে দিয়েছি, এবং তার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। তবু যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয়, তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি সেই প্রশ্নটির ভিডিও তোমাদের সামনে দ্রুত নিয়ে আসবো। তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক